সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় মনোনয়ন ও জোট এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার অতিথিরাও আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমার সাথে আরও যুক্ত হয়েছেন মাওলানা আহমদ আলী কাসেমি, নায়েবে আমির, খেলাফত মজলিস। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে। এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় রেখেছি মনোনয়ন ও জোট। আমি আলোচনাটা আজকে শুরু করতে চাই মাওলানা আহমদ আলী কাসেমি আপনাকে দিয়ে। চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং মতবিনিময় সভার বিষয়ে এক ধরনের মতবিনিময় সভা হয়েছে এবং সেখানে জানাতে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড, মানে সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি, এমনটাই অভিযোগ করছেন খেলাফত মজলিসের নেতারা এবং আপনাদের মহাসচিব আহমদ আব্দুল কাদের। বলা হচ্ছে যে প্রশাসনিক সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে যে প্রশ্ন রয়েছে তার কোনো সমাধান এখনো হয়নি। দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি। এরকম বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো সামনে আনা হয়েছে। নির্বাচন নিয়ে আপনারা অলরেডি এরই মধ্যে ভাবা শুরু করে দিয়েছেন। শুরুতেই আমি জানতে চাই নির্বাচন নিয়ে খেলাফত মজলিসের ভাবনা কি, আপনার কাছ থেকে একটু যদি জানতে পারতাম জনাব মাওলানা আহমদ আলী কাসেমি। জি, আজকের এই আয়োজনের সম্মানিত সঞ্চালক, উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক সম্মানিত এমপি এবং আমার দর্শক শ্রোতা শাম্মী আক্তার আপা। আপনি যেমনটা জিজ্ঞেস করছেন যে আসলে নির্বাচন নিয়ে আমাদের ভাবনা তো যেহেতু একটা দল এদেশে আমরা করি, আমাদের নিজস্ব একটা দলীয় ভাবনা আছে। আর প্রত্যেকটা দলই তাদের নিজস্বভাবে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভাবতেছে এবং ভাববার ব্যাপার এটা জানেন আপনি যে এই দেশে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 16-17 বছর এদেশের মানুষ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নির্বাচনের মধ্যে নির্বাচনটাকে একেবারে এই দেশের মানুষকে ভুলিয়ে গেছে যে নির্বাচন আমাদের একটা দায়িত্ব, ভোটার হিসাবে আমাদের একটা কর্তব্য আছে, আমাদের মতামতের একটা গুরুত্ব আছে, সেটা সব শেষ। মানুষ কোনো সময় ভাবি নেতে। এখন এই কারণে এই দীর্ঘদিন পরে যে একটা দীর্ঘ সংগ্রাম, সকল আওয়ামী লীগ বাদে সকল দল, বিএনপি সহ সকল দলই কিন্তু একটা চিন্তা যে আমরা আমাদের ভোটের অধিকারটা কিভাবে ফিরে পেতে পারি। তো ভোটের অধিকার যাতে ফিরে পেতে পারি, এখন আমরা সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ, সবার জন্য সমান সুযোগ, তাই না? এই সবার জন্য সমান সুযোগ যদি না হয় তাহলে আমাদের এই নির্বাচনটা অর্থবহ নির্বাচন হবে বলে আমরা মনে করি না। সুতরাং দায়িত্বশীল একটা সংগঠনের পক্ষ থেকে সবসময় আমাদের প্রত্যাশা যে অর্থবহ একটা নির্বাচন হোক এবং যাতে এলাকার মানুষ যাতে তাদের সঠিক নেতাকে তারা বেছে নিতে পারে, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোটের মধ্যে যাতে আগের মতো এই ধরনের একটা তো হলো যে বিগত দিন ভোট কেন্দ্রেই মানুষের যায়নি, নির্বাচন আগেই হয়ে গেছে, নির্বাচনী কোনো প্রক্রিয়ার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। যে অনেক কথা হয়েছে যে ভোট তো পুলিশ ভোট দিয়ে দিছে, রাতের বেলায় ভোট শেষ হয়ে গেছে, অথবা কিছুক্ষণ হালকা পাতলা কয়েকটা ভোটের মানুষ লাইন ধরছে, দেখা গেছে যে পিকচারগুলো নেওয়ার পরে এরপরে আর ভোটের কোনো অংশ ছিল না। সুতরাং এই জন্য দীর্ঘ সংগ্রামের পরে এখন আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করলাম, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসই হলো যে দেশের মানুষের তাদের নেতা এবং তাদের প্রতিনিধি তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে তারা সেই প্রতিনিধি সংসদে পাঠাবে এবং তারাই নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। এটাই তো স্বাভাবিক ভাবনা। সুতরাং আপনি যেটা বলছেন যে খেলাফত মজলিস না, আমি মনে করি সকল গণতন্ত্রকামী যত দল আছে সবারই কিন্তু ইচ্ছাটা এরকমই, কিন্তু ভাবনা ভিন্ন থাকতে পারে। ওই রাস্তায় যেতে হলে এক একজনের নিজস্ব দলীয় চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, কিন্তু আমি মনে করি যে আগামী দিনে একটা সুন্দর সুন্দর নির্বাচন সবাই চায়, এটা মনে করি আমরা।
অবশ্যই সকলেই চাই নির্বাচন, কিন্তু তারপরও কিছু কিন্তু তো থেকে যায়। আমি অবশ্যই কিন্তু কেন বলেন একটু। কারণ লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা আপনারা বলছেন, মানে আমি যেটা বলছিলাম যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেই পরিবেশটা তৈরি করতে পেরেছে কিনা। একটু যদি আপনি দেখেন, ইতিমধ্যে আমরা দেখতেছি যে বিভিন্ন রাজনৈতিক দলীয় কর্মীরা বিভিন্ন জায়গায় কিন্তু হত্যার শিকার হয়েছে, নিজের দলের কর্মী। অনেক জায়গায় আপনি দেখবেন যে বিভিন্ন রিপোর্টে আসছে তারা হত্যা এবং অবৈধ অস্ত্র অনেকের হাতে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের হাতেও তো অস্ত্র ছিল। কিছু মন্ত্রী পরিষদের কিছু সদস্যবৃন্দ তারা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের সকল লোক তো দেশ থেকে পালিয়ে যায় নাই। এবং তাদের মধ্যে যারা গাপটি মেরে আছে তাদের হাতেও তো অস্ত্র থাকতে পারে। এবং সবার জন্য সুযোগ হওয়ার জন্য দেখেন, এখন আমাদের দেশে যখনই মানে আওয়ামী লীগের বিদায় হলো, বিদায় হওয়ার পরে আমরা যে দৃশ্যটা দেখেছি যে এইখানে যাদের জোর ছিল বেশি তারাই সেখানে সব জায়গার মধ্যে প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই যে একটা অবস্থা। কিন্তু এই সরকারের দায়িত্ব হলো যে হ্যাঁ, এই যে সংস্কার সহ বেশ কিছু কর্মসূচি হাতে এই সরকার নিয়েছিল, এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো তারা এই সরকারের ডাকে এই সংস্কার প্রস্তাবের মধ্যে এই জায়গাটাতে একটু করতে চাই, যাদের জোর ছিল বেশি, মানে আপনি এটা তো সহজ ব্যাপার। মানে যাদের জোর ছিল কি, আমি যদি আরেকটু পরিষ্কারভাবে আপনাকে বলতে চাই যে আসলে একটা ভাবনা আমাদের দেশের আগের থেকে যেটা ছিল যে আওয়ামী লীগের পরে মানে ক্ষমতা পাওয়ার মতো বা আগের থেকে দেশ পরিচালনা করছে, এটা একটা বড় পার্টি হলো দেশের বিএনপি, তাই না? তো বিএনপি এমন একটা দল যে সব জায়গায় তাদের লোক আছে এবং একাধিক জায়গায় তাদের লোক আছে, এবং এইটাও বাস্তব সবকিছু। কিন্তু জনগণ কিন্তু এই জিনিসটা যে আপনার লোক আছে, জনবল আছে, শক্তি আছে, আমরা এই মানে 5 তারিখের পরে আমরা সেই শক্তিটা আমরা দেখতে চাই না, আমরা এটা দেখতে চাই। এখানে থামাতে চাই আমি। আসলে আপনার কাছ থেকে ওইটুকুই জানতে চাচ্ছিলাম যে যাদের জোর ছিল বেশি তারা 5 আগস্টের পরে আসলে এক ধরনের নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করেছে, এমনটা অভিযোগ জনাব কাশিমি কিন্তু এর মধ্যে তুলেছেন, শাম্মী আক্তার। এবং আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্টের 4-5 দিন যেতে না যেতে বিএনপি একটা বিশাল বড় একটা শোডাউন বা একটা সমাবেশ করার চেষ্টা করেছিল। তো সব কিছু মিলিয়ে নির্বাচন নিয়ে আপনাদেরও তো একটা ভাবনা আছে, আপনি নিশ্চয়ই যুক্ত করতে চাইবেন কাশিমি সাহেবের কথার সাথে, আপনার নিশ্চয়ই বক্তব্যগুলো যুক্ত করতে চাইবেন। শাম্মী আক্তার, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনাদের যারা দর্শক আছেন দেশে এবং বিদেশে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সহ আলোচক আছেন, ওনাকেও শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি বলতে চাই। উনি বলেছেন যে যাদের জোট ছিল, এখানে জোট থাকার কি বিষয় আসছে আমি এটা জানি না। যেহেতু দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ একটি লড়াই সংগ্রামে অবতীর্ণ ছিল, এবং সেটা ছিল যে ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিল, সেই ভোট ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছিল সত্যিকার অর্থেই। একটি নির্বাচন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153টার মতন সিট তারা নিয়ে গেল, তারা সরকার গঠন করলো 18 সালে, এটা হলো 14 সালে, 18 সালে দিনের ভোটটা আগের রাতেই করে নিল, এবং 24 সালে তারা আমিডামি নির্বাচন করলো। তার মানে হচ্ছে 3টি নির্বাচনে তারা মানে তাদের মতন করে ক্ষমতার মসনদটাকে আঁকড়ে রাখবার জন্য যেই পন্থা অবলম্বন করা দরকার, উনি যেটা বলছিলেন যে পুলিশ ভোট দিয়ে দিছে বা যেভাবেই হোক, হোয়াট এভার ইট ইজ, আপনি হচ্ছে মোদ্দা কথা হচ্ছে তারা তাদের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখবার জন্য, প্রধানমন্ত্রিত্ব ধরে রাখবার জন্য যেই পথ অবলম্বন করা দরকার, রাষ্ট্রের যেই স্টেককে ব্যবহার করা দরকার সেগুলোকে তারা ব্যবহার করেছে, এবং সেটা তারা কুক্ষিগত করে রেখেছিল। এই যে 15টি বছর আপনি যদি ধরেন যে মানুষ যে সংগ্রামটা করেছে তাদের অধিকার ফিরে পাবার জন্য, আফটার 5 আগস্ট বাংলাদেশের মানুষ তো মুখিয়েছিল তাদের সেই অধিকার ফেরত পাবার জন্য। টিল নাও আমরা আমাদের সেই অধিকার এখনো পাইনি। এইখানে যাদের জোর ছিল তারা দখল করে নিচ্ছে, তারা সবকিছু। এখন ধরেন বিএনপি তো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, যেখানে এখন ফ্যাসিস্টদের দোসররা রয়ে গিয়েছে, তারা থাকলেও তারা তো রাজনৈতিক যে আপনার যে মাঠটা এই মুহূর্তে আমাদের চলছে সেই মাঠে তো তারা প্রকৃতপক্ষে সামনে নেই। সামনে আছে হচ্ছে বিএনপি, তারপরে আছে জামায়াতে ইসলামী, তারপরে আছে এনসিপি, তারপরে ওনারা আছেন খেলাপতি মজলিস বা আরো অনেক দল আছেন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন
এই দলগুলো তারা কাজ করছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত পাবার জন্য। এইখানে জোর যার তারা দখল করে নিছে, এগুলো হচ্ছে মানে খেলো অভিযোগ আমি মনে করি। এই মুহূর্তে যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে পেয়েছি। এইসব অভিযোগ জামাতে ইসলামীর উপরেও আছে, এনসিপির উপরেও আছে। দেখেন জামাতে ইসলামীর ধরেন তারা হলে হয় হাদিয়া, তারপরে এনসিপি হলে হয় ডোনেশন, বিএনপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাঁদাবাজি। তার মানে হচ্ছে সকলেই কিন্তু মানে আপনার হচ্ছে প্রক্রিয়াটার সঙ্গে সম্পৃক্ত আছেন, যে ডোনেশন বলে না। এবং উন্নত বিষয়ে আপনি দেখবেন তারা নির্বাচনের আগে তারা নির্বাচনে ফান্ড কালেক্ট করে, তাই না? তো এগুলো হয় আমাদের এই বিভিন্ন দেশে এইভাবে নির্বাচনের আগে ফান্ডগুলো কালেক্ট করা হয়। এগুলো ভ্রান্ত অভিযোগ করে কোনো মানে এগুলা অর্থহীন অভিযোগ আমি মনে করি। ফান্ড কালেকশন ছাড়া তো ইলেকশন করতে পারে না রাজনৈতিক দলগুলো, করবে এটাই স্বাভাবিক। এখন ব্যক্তিগতভাবে যদি কোনো দুষ্কৃতকারী যদি আপনার কোনো কিছুর সাথে সম্পৃক্ত হয়, কারো জায়গা দখল করে নিয়েছে বা কোথাও যে অবৈধভাবে চাঁদা দাবি করেছে, এইটা যদি হয়ে থাকে, আমাদের দলে কারো বিরুদ্ধে যদি অভিযোগ উঠেছে আমরা কিন্তু সেগুলোর ব্যবস্থা নিয়েছি। সুতরাং এইসব ভ্রান্ত অভিযোগ না করে কি করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারটা আমরা ফেরত নিতে পারি এবং সত্যিকার অর্থে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন যাতে হয়, যেমন বাংলাদেশের ভাগ্যটা বাংলাদেশই নির্ধারণ করবে, কোনো পরাশক্তির ছায়া যাতে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত না হয়, আমরা সেই প্রত্যাশাটা করি। বিএনপি সেই প্রত্যাশাটা করে, সেই জায়গা থেকে বিএনপি কাজ করছে মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করবার জন্য। তো এটা তো বিএনপি যেহেতু জনপ্রিয় দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে, সুতরাং বিএনপির সাপোর্টার বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আপনি বলেছেন 5ই আগস্টের পরে বড় সমাবেশ করেছে বিএনপি। আওয়ামী লীগ তো এই অভিযোগ করেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে বিএনপি হচ্ছে এক রাতের মধ্যে হচ্ছে 5 লাখ লোক মেরে ফেলবে। সেটা কি হয়েছে? হয়নি। তারা বলেছিল যে সংখ্যালঘু যারা আছে তাদের উপরে হামলা হবে, তাদেরকে নির্যাতন করা হবে। সেটা হয়েছে? হয়নি। বরঞ্চ সারা দেশের নেতাকর্মীদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে তাদের মন্দির, তাদের প্যাগোডা, তাদের সবকিছু পাহারা দাও, তাদের বাড়িঘর পাহারা দাও, তাদের উপরে যাতে কোনো ধরনের জুলুম কেউ না করতে পারে, হামলা কেউ না করতে পারে। এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা সবাই সেই পাহারা দিচ্ছি, সেই দিকে তিনি খেয়াল রাখতে বলেছেন। আমি একটু ওই প্রসঙ্গটাতেই চলে যাই, যেহেতু ওই যে যাদের একটু জোর বেশি ছিল তারা ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে বা তারা হয়তো বা দখল করার চেষ্টা করেছে, জনাব কাশেমি বলছিলেন। সেই সাথে আমি একটু যদি বলি যে যদি এটা জামায়াতে ইসলামীকে কেউ কোনো কিছু মানে উপহার দেয় বা কোনো কিছু দেয় বা আর্থিক কোনো অনুদান দেয়, সেটা হয়ে যায় হাদিয়া। এনসিপি কে দিলে সেটা হয় ফান্ড রাইজিং, বিএনপি কে দিলে সেটা চাঁদাবাজি হয়ে যায়। এটা আসলে কেন? এটার ব্যাখ্যা কি আপনার কাছে আছে কিনা জনাব কাশেমি? জি, এটার ব্যাখ্যা তো আমার কাছে খুব কম আছে, তবে আমি দুই একটা কথা বলতে পারি। সেটার ব্যাখ্যা হলো যে যদি কেউ মনে করেন পল্টনে গিয়ে বিভিন্ন দোকানে বলে আসে যে 50,000 টাকা দিবি, হ্যাঁ তুই 1 লাখ টাকা দিবি, তো এখন এটাকে কি হাদিয়া বলবো না চাঁদাবাজি বলবো নাকি ফান্ড সংগ্রহ করব, এটা আমি জানি না। এখন মনে করেন এই পর্যন্ত জামাতে ইসলামী আর বিএনপি যদি কোনো জায়গাতে তাদের নির্বাচনী ফান্ড কালেকশন করে, তো সেটার জন্য তো আর এই যে মানুষের স্লোগান দেওয়ার কথা না যে এখন চাঁদাবাজি। আপনি দেখবেন আমরা তো ওই পল্টন এরিয়াতে রাজনীতি যারা করি, বিশেষভাবে পল্টনের আশপাশ এবং প্রায় দোকানের সাথে আমাদের টুকটাক যোগাযোগ থাকে। আমরা দেখছি যে যখন 5 তারিখের পরে কিছুদিন 2-1 দিন কিন্তু ওরা খুব শান্তিতে ছিল যে ওদের কাছে কেউ চাঁদা চায়নি, এবং আগে যে চাঁদাগুলা যেভাবে নিত দেখেন এই সেইগুলো চাঁদাগুলা কয়েকটা ভাগ হইতো, একটা ভাগ পুলিশে পাইতো কারণ তারা তো রক্ষা করে, ছোট চাটো চাঁদার কথা বলছি, আরেকটা ভাগ কিছু রাজনৈতিক বিশেষ দলের কর্মীদেরকে দেওয়া হইতো। হ্যাঁ, এইভাবে চাঁদা ভাগাভাগি হয়ে যেত। যাই হোক, কিন্তু এই 5 তারিখের পরে কিন্তু একটা অবস্থা হয়েছে যে এই চাঁদাটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে, কেউ চাঁদের কাছে চাঁদা চায় না। কিন্তু খুব একটা সময় দেরি হয় নাই, এদের কাছে আবার চাঁদা পড়লো। এই যে চাঁদা, এতে কিন্তু এই দেশে একটা অস্থিরতা বা অনেকেই কিন্তু সবাই তো কেউ কেউ প্রতিবাদ করছে 1-2 দিন, আমরা তো চাঁদা দিতে হয় নাই, এই কত বছর আমরা করছি তো আওয়ামী লীগরে চাঁদা দিছি, তারা পুলিশে আর তারা মিলে চাঁদা তারা খেয়েছে। এখন যেহেতু এই আওয়ামী লীগ এই ফেসিস্টকে আমরা সবাই সরাইছি, এখন তো আর আমাদের এই ধরনের জায়গার থেকে আমাদের চাঁদা দেওয়ার কথা না। এইটা দেখেন, এইটা আমি কিছুভাবেই আমি বলতে চাই না যে বিএনপির হাই কমান্ড থেকে বলছি যে তোর আগে পল্টনে চাঁদা তুল বা অমুক
জায়গায় গিয়ে চাঁদা চাইবে। এইগুলো হয় কি কিছু মানে সুযোগের একটা সন্ধান পেয়ে গেছে, যে এতদিন তারা আওয়ামী লীগ খাইছে, আমরা কর্মী, আমরা বিএনপি করি, এখন আমাদের শক্তি আছে, সুতরাং তারা গিয়া এই চাঁদা চাইছে। আমি অবশ্যই বিএনপির হাই কোনো কমান্ডকে এটার দোষারোপ আমি করতে চাই। এটা করছে যে এটা সত্য। বিরতি নিয়ে ফিরে এসে আরো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন, মনোনয়ন ও জোট আজকে আলোচনার বিষয়, এবং নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম আমার অতিথিদের সাথে। নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন মাওলানা আহমদ আলী কাশেমি, শাম্মী আক্তার। আমি আপনার কাছে যদি একটু জানতে চাই এই প্রশ্নের উত্তরটা, যে লেভেল প্লেইং ফিল্ডের যে প্রসঙ্গটা এসেছে, যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যেটা, আর হয়তো বা সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস পর, আমরা যদি ফেব্রুয়ারির কথা বলি, নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু এই যে লেভেল প্লেইং ফিল্ড, আজকে এতগুলা বছর ধরে শুনে আসছি এই একটা শব্দ, এখন কি মনে হয় তৈরি হয়েছে? না, এখনো ওইভাবে তৈরি হয়নি। আপনার হচ্ছে যেমন অস্ত্র উদ্ধার অভিযান, যেটা ধরেন গত 10 মাসে ঢাকা শহরে প্রায় 158টার উপরে খুন হয়ে গিয়েছে, তাই না? তারপরে কিছুদিন আগে যে মিরপুরে আমাদের যুবদলের নেতাকে মানে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এই যে খুনগুলো হচ্ছে ধারাবাহিকভাবে, এবং পরিবেশটা যে আপনার যেটা উনি বলছিলেন যে নির্ভয়ে নির্বিঘ্নে একটা মানুষ ভোট কেন্দ্রে যাবে উৎসব মুখর পরিবেশে, সেটার ভোটাধিকার প্রয়োগ করবে, সেই রকম পরিবেশ তৈরি করতে হইলে আপনার তো দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে হবে, এবং মানুষ যাতে এটা মনে করতে পারে যে সে ভোট দিতে গেলে কোনো হামলার শিকার হবে না বা সে নিশ্চিন্তে যেতে পারবে, এই পরিবেশটা তৈরি করে দিতে, এবং সকল রাজনৈতিক দলগুলো যাতে সমান অধিকার ভোগ করতে পারে। যেমন উনি শুরুতে অভিযোগ করছিলেন যে যাদের জোর বেশি তারা দখল করে নিয়েছে, এইটা যেন না হয়। আপনার সকল রাজনৈতিক দলগুলো যাতে সমান অধিকার ভোগ করতে পারে, সকলে যেন মনে করে যে একটি ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে, এবং সবাই যাতে খুশি মনে উৎসবমুখর পরিবেশে সেই নির্বাচনটায় অংশগ্রহণ করে। সেটার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরও আপনার হচ্ছে আরও মনোযোগী হতে হবে এবং আরও আন্তরিক হতে হবে। তারা আন্তরিক আছেন, আমরা সেটা বিশ্বাস করতে চাই। তারা তাদের স্টেপ বাই স্টেপ তাদের মানে তারা এগিয়ে যাচ্ছেন একটা নির্বাচনকে অনুষ্ঠান করবার জন্য। এবং যেটা প্রধান উপদেষ্টা বলছিলেন যে এটি হবে স্মরণকালের সবচেয়ে একটি সুন্দর ইলেকশন হবে বাংলাদেশে মানুষ যাতে মনে রাখতে পারে সেই রকম একটা ইলেকশন হবে। তো আমরাও সেটা বিশ্বাস করতে চাই, বাংলাদেশের মানুষ মনে রাখতে পারে, যেহেতু মানুষ দীর্ঘ 17 বছর একটি ফেসিস্ট সরকারে, একটি ফেসিস্ট রেজিমের আন্ডারে তারা ছিল। তাদের ভোটাধিকার, একটা প্রজন্ম আছে যারা ভোট মানে কি জিনিস তারা দেখেই নেই, তারা ভোটাধিকারই প্রয়োগ করতে পারে নাই। সেই প্রজন্মটা যেন সুন্দরভাবে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, সেই পরিবেশটা তৈরি করবার জন্য বর্তমান সরকারকে আরও আন্তরিক হতে হবে, অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে হবে, এবং সত্যিকার অর্থে একটি লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে সেটাকে তৈরি করতে হবে, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু আরেকটা বিষয় আছে যে বিএনপি 237টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করেছে, এবং এখানে এই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নানা রকমের আক্ষেপ কিংবা ক্ষোভ কাজ করছে, যেটি তারা তাদের হাইকমান্ড থেকে কোনো রকমের অসন্তোষের শিকার হতে পারে, এ কারণে প্রকাশ করছে না, এমনটাও আছে। এই বিষয়টি আসলে নির্বাচনের সময় কোনো রকমের প্রভাব ফেলবে কিংবা বা ভোট ভাগ হয়ে যাওয়া বা ভাগাভাগি হয়ে যাওয়ার কোনো বিষয় তখন তৈরি হবে কিনা? শাম্মী আক্তার। ধন্যবাদ। আমি মনে করি প্রজন্ম থেকে প্রজন্মে ধানের শীষ সবখানে, ঠিক আছে, এই ধানের শীষকে কেন্দ্র করে বা আমাদের যিনি পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে উনি হচ্ছেন আমাদের ঐক্যের প্রতীক, মানে ওই সিম্বল হিসেবে যদি আমরা ওনাকে ধরি, উনি ঐক্যের প্রতীক। উনি সকল রাজনৈতিক দল যদি বলেন বাংলাদেশে এই মুহূর্তে, উনি সকল কিছুর ঊর্ধ্বে, উনি কিন্তু একটা অভিভাবক হিসেবে সেই মর্যাদাটা উনি এই মুহূর্তে পাচ্ছেন। দল যেহেতু আমরা করি, একটি বড় রাজনৈতিক দলে আপনার মনোমালিন্য থাকতে পারে, ঘরেও তো থাকে মনোমালিন্য, কিন্তু দিন শেষে যখন আপনার ইলেকশন সামনে চলে আসবে এবং চূড়ান্ত মনোনয়ন হবে, আমি মনে করি না যে এইটা আমাদের
ক্ষতির কারণ হবে এবং যারা বিভিন্ন জায়গায় প্রার্থী বদলের জন্য আবেদন জানানো হচ্ছে, মশাল মিছিল সেটা যেহেতু এখনো তফসিল ঘোষণা হয়নি এবং যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, আরেকটা গ্রুপ ছিল যারা আন্দোলন সংগ্রামী ছিল না, নিরাপদে ছিল, আওয়ামী লীগের সঙ্গে মিলে তারা ব্যবসা বাণিজ্য করে চালিয়ে গেছে, তার নিরাপদ জীবনযাপন করেছে। তো কোনো কোনো জায়গায়, যেমন আমার জায়গায় সেমনটি হয়েছে যে উনি 17 বছর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখেছিলেন এবং নিরাপদে ছিলেন, কিন্তু এসে ছো মেরে নমিনেশনটা নিয়ে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি আমার নিয়মতান্ত্রিকভাবে আমার প্রতিবাদটা জারি রেখেছি এবং আমি ধানের শীষের পক্ষে আমার প্রচারণা চালাচ্ছি, 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে আমি ধানের শীষের প্রচার মিছিল করছি, কিন্তু আমি ওনাকে সমর্থন করতে পারি না যিনি 17 বছর নিজেকে নিরাপদে রেখেছেন। আমরা যারা জেল খেটেছি, আমরা যারা মামলার মুখোমুখি দাঁড়িয়েছি, মামলা খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, মার খেয়েছি, আমাদের চিন্তা ভাবনা বা আমাদের যেই চেতনাটা এখানে কাজ করে তাদের চেতনাটা সেরকম হবে না। ডেফিনেটলি এটাকে মিলাতে হলে হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভাবছেন মিলিয়ে দেবেন এবং তফসিল ঘোষণা হলে নিশ্চয়ই দল আরো সুন্দর করে সুচারুরূপে সবাইকে মিলিয়ে একটা জায়গায় এনে দাঁড় করাবে, যেখানে দাঁড়িয়ে আমাদের মূল লক্ষ্য থাকবে ধানের শীষ, যেটাকে আমাদের জিতাতে হবে। ওই জায়গায় কেউ আপোষ করবে বলে আমার মনে হয় না। আপনি বলছেন যে নির্বাচনের আগে আসলে সকলেই একাত্তা হয়ে কাজ করবে বা একজোট হয়ে কাজ করবে। ধন্যবাদ এই অংশের জন্য। আমি চলে যেতে চাই জনাব আলী কাশিমের কাছে। আলী কাশিমি, আপনি ওই যে হাদিয়া, চাঁদাবাজি এবং ফান্ড রাইজিং এর যে কথাটি বলছিলেন সেখানে নিশ্চয় যুক্ত করতে চাইবেন, কারণ আপনি হাদিয়ার বিষয়টি সেই সময় আমি সময় পাইনি, আপনি যুক্ত করবেন অবশ্যই। এবং সেই সাথে আরেকটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই, সেটা হলো যে যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে বসবে, গ্রেফতার করবে, মামলা করবে, পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রোটোকল দিবে। জামায়াতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরীর এই বক্তব্যটাকে অনেকে বলছেন যে তার ব্যক্তিগত বক্তব্য, কিন্তু অনেকে আবার এটা বলছেন যে একটা মানুষের মধ্যে, মানে উনি আসলে দলীয় ভাবে এই ধরনের এত বড় একটা মন্তব্য করেছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা অভিযোগ জানানো, প্রতিবাদ জানানো হয়েছে। তারা বলছে যে এই ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উস্কানি দেয় এবং এটিকে আসলে নির্বাচনে পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে না। জনাব কাশিমি, আপনি তো অনেকগুলো কথা বলছেন। আপনি যে হাদিয়ার ব্যাপারে বললেন, আমি সংক্ষেপে বলি যে সাম্মিয়াপার আমরা এটা কিন্তু একটা রেওয়াজে পরিণত। আমরা যাওয়ার সময় কিন্তু আপনারা খামের হাদিয়া দিয়ে দিবেন, একটা দিয়ে দেন, এইটা হইলো হাদিয়া। কোনো জোর জবরদস্তি করে আমরা নিয়ে যাই না, আর না দিলেও আমরা এনে, এটা সহজে বুঝেন। একজন মানুষ খুবই আরেকজনকে সম্মান করে কোনো একটা উপহার তাকে যে কোনোভাবে দিতে পারে, এইটার দ্বারাতে উভয়ের মধ্যে একটা হৃদ্রতা, ভালোবাসা, হ্যাঁ, এটা তৈরি হয়। এটা হলো হাদিয়া। কিন্তু আপনার কাছে আইসা বললাম যে আপনি তো একটা বড় চাকরি করেন অথবা বড় একটা বিজনেসে আছেন, হ্যাঁ, আমাকে 2 লাখ টাকা হাদিয়া দেন, এটার নাম হাদিয়া রাখলেও এটা হাদিয়া হবে না, এটা আপনার চাঁদাবাজি হবে। আবার আপনি কোনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার কাছে বিভিন্ন মানুষের বিভিন্ন ফাইল থাকে, কয় যে ভাই ফাইলটা একটু সরাইতে হইলে আমাকে কিছু হাদিয়া লাগবে। কত হাদিয়া লাগবে? যে 1,05,000 টাকা হাদিয়া হইলে ফাইলটা সরানো যাবে। এইটার নাম তো হাদিয়া দিলে হাদিয়া হয়ে যাবে না। আপনি নিজে বিবেক বুঝবে যে কোনটা অন্যের সম্পদ, তার মনের অসন্তুষ্টিতে আপনি নিচ্ছেন, এটা তো কোনো হাদিয়া করে চালানো যাবে না। আরেকটা হলো আপনি 1 টাকা আমাকে 1 টাকার হাত দিতে পারেন খুব সম্মানের সাথে, যে হুজুরি খুশি হইয়া, আপনি এটাকে তো চাঁদাবাজি বলা হবে না। কথা বুঝছেন? এই জন্য এইগুলা গুলমেল। আর ফান্ড কালেকশনের জন্য এটা তো যে কেউ তার বন্ধুর থেকে অথবা আমাদেরকে ভালোবাসে এই ধরনের মানুষের কাছ থেকে নির্বাচনের কাজ করার জন্য ফান্ড কালেকশন। কিন্তু আবার আরেকটা ফান্ড কালেকশনের নামে যদি এই যে আমাদের স্বামী আপা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করার, ওনার নাম ঘোষণা হয়নি, আমি জানি না উনি কি ফান্ড দিতে পারেন নাই, এইটাও তো হইতে পারে। কিন্তু আমাকে সঙ্গে থাকবেন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে। নির্বাচন, মনোনয়ন ও জোট এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমি বিরতির পরে এসে শাম্মী আক্তার আপনাকে যুক্ত করতে চাই। সেটাই হলো, আমি দুজনের কাছে আসলে এই প্রশ্নটা আমি রাখতে চাই, কারণ জামায়াতের আমির
আমিরও বলছেন আবার এবং কিন্তু অসম্পূর্ণ বাক্য রেখে ওইটাও বলবেন, আপনি ওই প্রশ্নটার উত্তরও দিবেন। সেই সাথে এই প্রশ্নটা আপনার কাছে থেকে গেল, এবং বিএনপি মহাসচিবও বলছেন যে মানে বিএনপি ক্ষমতায় আসলে বা জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যত মামলা আছে সেগুলো সব তুলে দেওয়া হবে, হয়রানিমূলক মামলা হোক আর যাই হোক। আমরা গত 17 বছর ধরে দেখেছি বিএনপি কিংবা জামাত, তাদের প্রতি কি আসলে আওয়ামী লীগ এই উদারতা দেখিয়েছিল বা কিছু, এটা কেন বলছেন? মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের কেন চেষ্টা চলছে? শাম্মী আক্তার, দেখুন, আওয়ামী লীগ কি পুনর্বাসনের চেষ্টা চলছে না? আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা কে করছে? বিএনপি মহাসচিব যে কথাটি বলেছিলেন সেটা কি মানে অর্ধেকটা ভাষা তুলে এনে সেটাকে নিউজ করা হয়েছিল। উনি পরবর্তীতে সেটা পরিষ্কার করেছেন। উনি বলেছেন কারো বিরুদ্ধে যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে সেগুলো আমরা তোলার জন্য ব্যবস্থা করব। উনি তো ঢালাওভাবে এই কথা বলেননি যে আওয়ামী লীগের সকল মামলা আমরা তুলে নেব। আওয়ামী লীগ তো একটা গণহত্যাকারী দল, ইতিমধ্যে আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন তার বিরুদ্ধে রায় হয়েছে, তিনি খুনি হিসেবে এটা প্রমাণিত হয়েছে কোর্টে, এবং বর্তমান সরকারকে আমি সাধুবাদ জানাই যে তারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন। তো একটি গণহত্যাকারী দলের নেতাকর্মীরা কেউ যদি গণহত্যার সঙ্গে জড়িত থাকে তাদেরকে উনি তাদের মামলা তুলে নেবেন সেই কথা তো বিএনপির মহাসচিব বলেননি। তিনি বলেছেন কারো বিরুদ্ধে যদি হয়রানিমূলকভাবে কোনো মামলা হয়ে থাকে তার এলাকায়, সেটাকে তিনি তুলে নেওয়ার ব্যবস্থা করবেন। তো সেই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অর্ধেক সত্য এনে আপনার যদি নিউজ করা হয় সেটাকে কি সাংবাদিকতা বলে আপনি বলেন? তো বিএনপি মহাসচিব পরবর্তীতে সেটা পরিষ্কার করেছেন। উনি তো বলেননি যে উনি ঢালাওভাবে সকল মামলা তুলে নেবেন। এইভাবে গণভোট বিএনপি ইলেকশনের দিনে চাই, খেলাফতে মজলিস এবং জামাত আমরা যতদূর জানি যে তারা নির্বাচনের আগে চাই। গণভোট নিয়ে কিছু বলতে চান খুব সংক্ষেপে 30 সেকেন্ডে শাম্মী আক্তার? জি, গণভোট নিয়ে নতুন করে বলার কিছু নেই। বারবার বিএনপি এটাই বলেছে জাতির সামনে যে আমরা চাই একই দিনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হোক, এবং বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন যে ভোটের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। কিছু রাজনৈতিক দল তারা বলছেন যে না, গণভোট আগে হতে হবে। এগুলো এটা তো আপনি মানে খেলার বিষয় তো এটা না, তাই না? এইখানে খরচের বিষয় আছে, হাজার হাজার কোটি টাকা খরচ হবে একটা ইলেকশনকে কেন্দ্র করে। বাংলাদেশের মতো একটি দেশে 2টি নির্বাচন অল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিত করবার মতো আর্থিক মানে সংস্থান বাংলাদেশের সরকারের বা নির্বাচন কমিশনের আছে কিনা সেটা নিয়ে চিন্তা করে হয়তো বিএনপি। ধন্যবাদ শাম্মী আক্তার। আমার হাতে আসলে সময় কম থাকে, তো এই জন্য আমাকে খুব দ্রুত শেষ করতে হয়। মাওলানা আহমদ আলী কাশিমি, আপনার কাছে ওই যে প্রশ্ন আছে, আপনার অর্ধেক প্রশ্ন আগের এবং এখনকার নতুন যে প্রশ্নটি যুক্ত হয়েছে, খুব সংক্ষেপে আমি প্রশ্ন দুটির উত্তর চাই। আসলে আগের প্রশ্নের দিকে আর না যাওয়াই ভালো, কারণ এইটা হলো হাদিয়া ফান্ড কালেকশন। না, ফান্ড কালেকশনের ব্যাপারে নয়, আমি জনাব শাহজাহানের এই বক্তব্যটি নিয়ে কথা বলতে চাই। প্রশাসনকে পুলিশের কাজ কি এখন মানে জামাতকে প্রটোকল দেয়া? একটা কথা হলো যে জামাত ইসলামের এই নেতার ব্যাপারে জামাত বলছে যে ওনার এই ব্যক্তিগত কথা, এটা কোনো জামাতের পক্ষ থেকে জামাত দলীয়ভাবে এই ধরনের মত পোষণ করে না। উনি যেই কথা বলছেন এটার প্রতিবাদ যেটা করছে পুলিশ, আমি মনে করি এটা সঠিক করেছে, কারণ এরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে বিগত দিনে আওয়ামী লীগের কর্মী হয়ে গেছিল পুলিশ। সুতরাং আমরা আওয়ামী লীগের কর্মী হোক এটা আমরা চাই না, কোনো দলের কর্মী হোক এটা চাই না, জামাতের কর্মী হোক পুলিশ জামাতের পিছনে পিছনে ঘুরবে পুলিশ, বিএনপির পিছনে পিছনে পুলিশ ঘুরবে, এরকম যাতে না হয়, এরকমটা আমরা আগেও চাই নাই এবং ভবিষ্যতেও যাতে এরকম না হয়। আওয়ামী লীগকে কেন আপ করতে চান? আওয়ামী লীগ দেখেন একটা জিনিস কি, যারা ক্ষমতায় যেতে চায় তারা কিন্তু সবভাবে চিন্তা করে যে ভোটের রাজনীতিতে কাকে কোন কথা দিয়ে ম্যানেজ করা যায়। এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হয়তো অনেক সতর্কতার সাথে বলতে গিয়ে কথা হয়তো সেই রকম সতর্কতা হয় নাই, যেটা পরবর্তী সময় সমালোচনা হয়েছে। আমি মনে করি যে উনি হয়তো পরবর্তী সময় ওনার কথার ব্যাখ্যা দিয়েছেন, ওনার ব্যাখ্যা পরিষ্কার করছেন, সুতরাং এটা নিয়ে আর আমরা আগাইবার প্রয়োজন নাই। কিন্তু এটা দেখেন কিছু মানুষ কিন্তু অবশ্যই দুশ্চিন্তায় আছে যে কারে ক্ষমতায় বসাইলে আবার আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করবে, বা গোপনে আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আছে কিনা, গোপনে ভারতের সাথে তাদের সম্পর্ক আছে কিনা, এই সমস্ত কিন্তু ক্লিয়ার করার জন্য কিছু মানুষ খুবই চিন্তা করে। শুরুতেই তো ক্ষমা করে দিয়েছিলেন ডক্টর শফিকুর রহমান, আমি যতটুকু জানি। দেখেন ডক্টর শফিকুর রহমান উনি জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট অথবা ওনার ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হইলে সেগুলো উনি
উনি ক্ষমা করতে পারেন, কিন্তু জাতিগতভাবে কারোর সাথে যদি কোনো কিছু হয়ে থাকে, জাতি যদি সেটা ক্ষমা না করেন, আপনার সাথে যদি কোনো কিছু হয়ে থাকে, আপনি যদি ক্ষমা না করেন, তাহলে এটা আমি ক্ষমা করে দিতে পারি। আমি যদি বলি আলী কাশিমি, যে জনাব আলী কাশিমি, যে ভোটের ইকুয়েশন মিলাতে হলে আমাকে যদি আওয়ামী লীগকে মাফও করতে হয়, তাহলে সেক্ষেত্রেও কি আমাকে করতে হবে? না, অবশ্যই না। সেটা কেন করতে হবে? কারণ আওয়ামী লীগকে তো এই দেশের জনগণ বিতাড়িত করছে। আওয়ামী জনগণের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ এই দেশ থেকে গেছে। তাদের প্রতি সেমপতি দেখায়, তাদের প্রতি ভালোবাসা দেখায় তাদের বুট টানবেন এবং আপনি এই তাদের বুট দিয়ে আপনি ক্ষমতায় আসবেন, এই প্রত্যাশাটা যারা করে, আমি মনে করি যে তাদের সব নেতা কর্মী দেশের বাইরে পালায় যায় না, অনেকেই আছে, অনেক 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 কর্মী আছে। এদেরকে যে আপনারা, আমি দুটি দল আছে বাংলাদেশে, এখন বড় দুটি দল আমার সামনে, প্রতিনিধি আমার সামনে বসা আছে, আপনারা যে কোনোভাবে মানে তাদেরকে পুনর্বাসিত করবেন না বা নিজেদের দলে নিবেন না, এটা কি কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, এটা হইতে পারে, কিন্তু আসলে আপনি আগেই বলা হয়েছে যে যদি চিহ্নিত কোনো অপরাধী কেউ না হয়, দল করার কারণেই তো তাকে আমি অপরাধী বানায় ফেলতে পারি না। চিহ্নিত কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত ছিল, এরকম কোনো প্রমাণাদি না থাকে, তখন সে এখন বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত, সে যে কোনো সংগঠনের সাথে কাজ করতে পারবে। এটাকে তো আপনি দেশের নাগরিক হিসাবে আমি বাধা দিয়ে রাখতে পারবো না। এই বিষয়টি নিয়ে আসলে আমার আরো বিস্তর আলোচনা করা উচিত, কিন্তু আমি আজকে সময়ের জন্য করতে পারলাম না। নিশ্চয়ই আপনাদের কাছ থেকে কোনো না কোনো সময় আমি জেনে নেব এই বিষয়টি, কেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। দর্শক, আজকে একেবারে সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ শাম্মী আক্তার এবং মাওলানা আহমদ আলী কাশিমি, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।